করোনায় সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু, আক্রান্ত ৩,৪৭১। গতানুগতিক ও অবাস্তব বাজেট, বাস্তবায়নের সক্ষমতা নেই সিপিডি। অসঙ্গতিপূর্ণ মনে হলেও বাজেট বাস্তবায়ন সম্ভব, দাবি অর্থমন্ত্রী। সঞ্চয় কর বাজেটে উপেক্ষিত মধ্যবিত্তের স্বার্থ। বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়াবে মধ্যপ্রাচ্যের দেশগুলো। দেখছেন এটিএন নিউজ এট 8-এ আপনাদের সাথে আছি আমি জান্নাতুন নাহার জাকিয়া। এতক্ষণ প্রিমিয়ার সিমেন্টের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত এবং শুরুতে worldometers.info অনুসারে বিশ্বের সর্বশেষ করোনা পরিস্থিতি। সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা ৭৬,৩৫,২৪৬, সুস্থ হয়েছেন ৩৮,৬৫,৬০৭ জন এবং মৃত্যু হয়েছে ৪,২৪,৭০৬ জনের। বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ৮১,৫২৩, সুস্থ হয়েছেন ১৭,২৪৯ জন এবং এই পর্যন্ত মৃত্যু হয়েছে ১,০৯৫ জনের। আরও ৪৬ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা এখন ১,০৯৫ জন। সর্বশেষ হিসাবে আরও ৩,৪৭১ জনের সংক্রমণ ধরা পড়েছে। মৃত্যু ও শনাক্তের দিক দিয়ে যা এই পর্যন্ত সর্বোচ্চ। এ নিয়ে দেশে রোগীর সংখ্যা দাঁড়ালো ৮১,৫২৩-এ। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ কথা জানানো হয়। গত ২৪ ঘন্টায় পরীক্ষা হয়েছে ১৫,৯৯০টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪,৭৩,৩২২টি নমুনা এবং গত ২৪ ঘন্টায় নমুনা যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩,৪৭১ জন। এ পর্যন্ত শনাক্ত ৮১,৫২৩ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫০২ জন। এ পর্যন্ত সুস্থ ১৭,২৪৯ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৪৬ জন। এ পর্যন্ত ১,০৯৫ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৪%। বাজেট প্রসঙ্গ। দু ২০-২১ অর্থ বছরের জন্য প্রস্তাবিত করোনা পরিস্থিতি উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমার বাজেট বাস্তবায়নের সক্ষমতা সরকারের নেই এমন দাবি করে একে গতানুগতিক ও অবাস্তব বলেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বিস্তারিত মফিদুল তপুর রিপোর্টে। করোনা মোকাবেলায় কর্মসংস্থান সৃষ্টি, কৃষি, খাদ্য ও সামাজিক নিরাপত্তা এবং সর্বোপরি অর্থনীতির চাকা সচল করতে আগামী অর্থ বছরের জন্য ৫,৬৮,০০০ কোটি টাকার বাজেট প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। ১,৯০,০০০ কোটি টাকার এই রেকর্ড ঘাটতির বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩,৭৮,০০০ কোটি টাকা। প্রস্তাবিত এই বাজেট পর্যালোচনা শেষে শুক্রবার সকালে গণমাধ্যমের কাছে পর্যবেক্ষণ তুলে ধরে গবেষণা সংস্থা সিপিডি জানায়, প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের সক্ষমতা সরকারের নেই এবং এটি একটি গতানুগতিক ও অবাস্তব বাজেট। বেসরকারি খাতে বিনিয়োগ প্রবৃদ্ধির জন্য ১২৫% একটা প্রবৃদ্ধি ধরা হয়েছে, যেখানে বিনিয়োগ তো দূরে থাক, এখনই আনইউটিলাইজড ক্যাপাসিটি রয়েছে, যেটা ইউটিলাইজ করাটাই তার জন্য আগামী দিনের চ্যালেঞ্জ। বিনিয়োগ তো তারপরে। সুতরাং এরকম একটি জায়গা থেকে আপনি বিনিয়োগ বৃদ্ধির কথা কোথা থেকে চিন্তা করবেন যখন আসলে আপনার নিজেরই প্রচুর পরিমাণে অব্যবহৃত ক্যাপাসিটি রয়ে গেছে। সিপিডির গবেষকরা বলছেন, রাজস্ব আয়ের যে প্রবৃদ্ধির হিসাব প্রস্তাবিত বাজেটে দেখানো হয়েছে তা অর্জনে যে রাজনৈতিক সদিচ্ছা থাকা দরকার তার প্রতিফলন নেই বাজেট প্রস্তাবে। বরং সব পক্ষকে খুশি রাখার চেষ্টা করেছেন অর্থমন্ত্রী। এক্সপেন্ডিচার গুলো ভালোভাবে বাস্তবায়ন করে কর্মসংস্থান
এবং সামাজিক নিরাপত্তা, এগুলো কিন্তু আমাদেরকে করতে হবে। তো সেটা যদি আমি করতে যাই আর আমার রাজস্ব আদায় যদি না হয়, তাহলে আমার ঘাটতি যেটা বাড়বে সেটার অর্থায়ন আমার তখন করতে হবে। সে অর্থায়ন কোথা থেকে আমার করতে হবে? ব্যাংকিং সেক্টর থেকে আমি যদি বেশি সেটা করতে যাই, তাহলে প্রাইভেট সেক্টরের উপরে ঋণ প্রাপ্তির উপরে এটার একটা এফেক্ট হবে। আমি যদি বৈদেশিক আয় আমি যদি আনতে চাই, এই যদি আনতে চাই, তাহলে সেখানে আমার বাস্তবায়ন সক্ষমতার প্রশ্ন চলে আসবে। ঘাটতি অর্থায়নে সরকারের অতিরিক্ত ব্যাংক নির্ভরতা এবং বিদেশি অর্থায়নের প্রকল্প বাস্তবায়ন হার কম হওয়ায় বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমবে বলে জানিয়েছে সিপিডি। তাদের মতে অর্থমন্ত্রী বাজেট প্রস্তাবে আশার ফানুস উড়িয়েছেন, যাতে বাস্তব পরিস্থিতি ও কোভিড সংকট মোকাবেলার প্রতিফলন ঘটেনি। যে রিকভারি পাথটা তারা চিন্তা করেছে, সেই রিকভারি পাথটা ভি শেপড হবে, অর্থাৎ নিচে নেমে আবারই সহসায় উপরের দিকে হবে, এই ধরনের একটা অনুমান ব্যবহার করা হয়েছে। কিন্তু আমরা জানি যে কোভিড-19 সিচুয়েশনটা একটা চলমান প্রক্রিয়া এখনো পর্যন্ত, এবং এটার প্রভাবটা নির্ভর করবে এটা কতদিন থাকবে এবং কি ধরনের প্রভাব ফেলবে। সেই কারণেই অর্থনৈতিক নীতিমালাটাও সেই প্রেক্ষিতেই হওয়া উচিত ছিল। সিপিডি মনে করে আন্তরিকতা ও চেষ্টার অভাব না থাকলেও শেষ পর্যন্ত এটি একটি দুর্বল কাঠামোর বাজেট, যা সামষ্টিক অর্থনীতি কাঠামোর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্নের জন্ম দেবে। আমাদের অর্থনীতির উপর মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। অত্যন্ত সাদামাটা ও কল্পনা প্রসূত হয়েছে এবারের বাজেট। প্রয়োজনীয় বরাদ্দ নেই স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা খাতে, বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাজেট প্রতিক্রিয়া তিনি আরও বলেন, এ বাজেট বাস্তবায়ন হলে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়তে পারে। করোনা কাটিয়ে একটি টেকসই অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলার কোন সুনির্দিষ্ট প্রস্তাব করতে পারেনি। স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা ও খাদ্য নিরাপত্তার জন্য প্রস্তাবিত বাজেটে প্রত্যাশিত অর্থ বরাদ্দ করা হয়নি। বাজেটে স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রকৃত অর্থে কোনো গঠনমূলক ব্যবস্থা কিংবা সংস্কার প্রস্তাব নেওয়া হয়নি। এমনকি যেসব প্রকল্প নিয়ে অনেক সমালোচনা হয়েছে, সেসব প্রকল্পগুলোকেই সরকারের বিশেষ উদ্যোগ হিসেবে দেখানো হয়েছে। প্রস্তাবিত বাজেট অনেকের কাছে অসঙ্গতিপূর্ণ মনে হলেও বাস্তবায়ন সম্ভব বলে বিশ্বাস অর্থমন্ত্রীর। প্রণোদনা প্যাকেজ আর ঘাটতি মোকাবেলায় ব্যাংক ঋণ নিলেও তারল্য সংকট সৃষ্টি হবে না বলে মনে করেন তিনি। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে আজ অর্থমন্ত্রী নানা প্রশ্নের উত্তর দেন। প্রতিবার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এমন পরিবেশের সাথে সবাই পরিচিত। অর্থ ও পরিকল্পনা, কৃষিমন্ত্রী, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এই সংবাদ সম্মেলনে সবসময় অংশ নেন। দেশের হয়ে ৪৮তম আর নিজের প্রথম বাজেটের সংবাদ সম্মেলনে অসুস্থতার জন্য থাকতে পারেননি অর্থমন্ত্রী। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাব এসেছিল স্বয়ং সরকার প্রধানের কাছ থেকে। মোট রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে ৩,৭৭,০০০। এবার করোনাকাল, তাই নিজের দ্বিতীয় বাজেট নিয়ে নানা প্রশ্ন সামলাতে অনলাইনে ভরসা অর্থমন্ত্রীর। বিশাল বাজেট বাস্তবায়নের রসদ কি? মোস্তফা কামালের কাছে সেই প্রশ্ন এসেছে সবার আগে। অনেকের কাছে অসঙ্গতি মনে হবে। আমি বিশ্বাস করি এই বাজেটই তো আমরা যেভাবে সাজিয়েছি, আমরা সেভাবে মনে করি যেটা আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। প্রাতিষ্ঠানিক করদাতাদের ক্ষেত্রে এবং বিভিন্ন শুল্ক আমরা কমিয়েছি, যাতে যারা এই করগুলো দেন তাদের জন্য কর প্রদান সহজ হয়। ১,৯০,০০০ কোটি টাকার ঘাটতি আসছে অর্থ বছরে। ব্যাংক খাত থেকে ৭৬,০০০ কোটি টাকা ঋণ নেবে সরকার। এছাড়াও সেই সাথে আছে প্রণোদনা প্যাকেজের অর্থের যোগানের চাপ। চলতি অর্থ বছরে এ পর্যন্ত ৭৪,০০০ কোটি টাকা আমরা ব্যাংক ব্যবস্থা থেকে অলরেডি ঋণ নেওয়া হয়েছে এবং আরো কিছু হবে সামনে, হয়তো ৮২,০০০ কোটি টাকা পর্যন্ত সংশোধিত বাজেটে ধরা আছে। তাতে আমার মনে হচ্ছে কোনো অসুবিধাই হচ্ছে না ব্যাংক ব্যবস্থায়, কারণ ব্যাংকের তারল্য পরিস্থিতি এখন খুবই ভালো। বিশ্বমন্দায় আসছে অর্থ বছরের অভ্যন্তরীণ কিংবা বিদেশি বিনিয়োগ কোথায় পাবেন অর্থমন্ত্রী? এই মুহূর্তে দেশের মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া, এরা বিদেশে গিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা নেই, অথবা এই দেশেই তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার যতদিন সুযোগ থাকবে ততদিন সেই কাজটি আমরা করব, এবং সেই সুযোগ দেওয়ার জন্যই ১ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবো আমরা স্পেশাল ইকোনমিক জোনগুলো থেকে। স্বাভাবিকভাবে এসেছে করোনাকালে স্বাস্থ্য খাতে বরাদ্দ হওয়া ২৯,০০০ কোটি টাকার পর্যাপ্ততা আর দুর্নীতির বিষয়টিও। স্বাস্থ্যমন্ত্রী মহোদয় যেটা করেছেন, সে টাকার ব্যবস্থা করেছেন, এর সাথে ব্যবস্থাপনার পরিবর্তন, ব্যবস্থাপনার ত্রুটি দিকে নজর রাখতে হবে, ত্রুটি দূর করতে হবে। হাত কেটে ফেলালেই হাতের যে দুর্বলতাটা দূর হয় না।
যখনই কোনো প্রকল্প পাওয়া যাবে এই দুই মন্ত্রণালয় থেকে, স্বাস্থ্য এবং কৃষি, সেগুলোকে আমরা অতি দ্রুত ওবেইং অল রুলস এন্ড রেগুলেশন, যেগুলো ভায়োলেট করবো না, করে টাইমটা বাঁচিয়ে তাড়াতাড়ি করে আমরা এগুলোকে প্রক্রিয়াধীন করব, যাতে করে এই দুটি গুরুত্বপূর্ণ বিষয় এইবার বাড়তি মনোযোগ পায়। স্বাস্থ্য মন্ত্রণালয় গত 5 বছরের আমরা যদি অ্যাকচুয়াল তার কত টাকা খরচ করেছে আমরা যদি দেখি, সেখানে আমরা দেখতে পাবো প্রতি বছর তাদের বরাদ্দ হচ্ছে 1000 থেকে 1200, 1300, 1500 কোটি টাকা পর্যন্ত তারা খরচ করতে পারে না। তবে পুরো সংবাদ সম্মেলনে অর্থ পাচার নিয়ে একাধিকবার কথা বললেও কালো টাকা সাদা করবার সুযোগ রাখার বিষয়ে কোনো প্রশ্নের উত্তর দেননি অর্থমন্ত্রী। আমরা চাই যে আমাদের দেশের অর্থ বিদেশে না যায়। সাদাত হাবিবি সেতু, ATN নিউজ, ঢাকা। প্রস্তাবিত বাজেট করোনার কবল থেকে অর্থনীতি পুনরুদ্ধারে ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক পরিকল্পনা। বাজেট পরবর্তী আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। সকালে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে একথা বলেন তিনি। বিবেচনা নিয়ে করোনার কবল থেকে অর্থনীতি পুনরুদ্ধারের এক ভারসাম্যপূর্ণ বাজেট হচ্ছে এবারের বাজেট। এটি একটি জনবান্ধব, জীবন ঘনিষ্ঠ অর্থনৈতিক পরিকল্পনা, যার মাধ্যমে দেশের উদ্যোক্তা ও ব্যবসায়ীরা বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টির জন্য উৎসাহ পাবে। কর্মসংস্থান সৃষ্টিতে সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। এডিবি সাময়িকীর হিসাবে আশঙ্কা করা হয়েছে করোনা পরিস্থিতির কারণে 14 লাখ মানুষ কর্মসংস্থান হারাতে পারে। ফলে বিদ্যমান পরিস্থিতিতে সরকার বাজেটে বিনিয়োগ বৃদ্ধির সুযোগ সৃষ্টির লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করেছে। মধ্যবিত্তের দীর্ঘশ্বাস আরও বাড়ল প্রস্তাবিত বাজেটে। তাদের সীমিত সঞ্চয়ে বাড়তি করারোপ আর বিভিন্ন পণ্য ও সেবার দাম বাড়ানোর যে প্রস্তাব রয়েছে তা গৃহীত হলে দুর্বিষহ হয়ে উঠবে মধ্যবিত্ত মানুষের জীবন, এমন শঙ্কা বিশ্লেষকদের। কেবল কথা বলাই নয়, মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেন মধ্যবিত্তরা। করোনাকালে এই প্রয়োজনীয়তা আরও বেড়েছে অনলাইনে ব্যবসা বাণিজ্য, লেখাপড়া সহ নানা সেবার চাহিদা বেড়ে যাওয়ায়। এই বাস্তবতায় টেলিকমের সিম ভিত্তিক সেবার উপর 5% সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। যেসব জায়গা থেকে রাজস্ব আদায়ের কথা ভাবা হচ্ছে তা আসলে আমাদের জরুরি কিছু জীবনযাত্রার উপকরণের দাম বাড়িয়ে মধ্যবিত্তের উপরে চাপ বাড়াবে। সেই ক্ষেত্রে ইন্টারনেটের যে ইন্টারনেট এবং মোবাইল সার্ভিসের উপরে যে সম্পূরক কর বৃদ্ধির প্রস্তাব, সেটা প্রত্যাহার করা দরকার। বাড়ছে মোটর গাড়ির নিবন্ধন ফি। এখনকার নাগরিক জীবনের অন্যতম চাহিদা, গাড়ি কিনতে গেলে খরচ বাড়বে আগের চেয়ে বেশি। শারীরিক সুস্থতা ও পরিচ্ছন্নতার জন্য দরকারি প্রসাধন সামগ্রী এখন মধ্যবিত্তের জীবনের অনুষঙ্গও বটে। শুল্ক বাড়ছে এসব সামগ্রীর উপরও। উচ্চবিত্ত বিত্তহীনদের মাঝামাঝি থাকা মধ্যবিত্তের সঞ্চয় এমনিতেই সীমিত। করোনাকালে সেই জমানো টাকায় হাত দিতে হয়েছে অনেককেই। এবার তাদের সীমিত সঞ্চয়ে বাড়তি কর বসানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। যাদের অনেক উচ্চ সঞ্চয় আছে তারা হয়তো কর দিতে পারে, একটা লিমিট করে দেওয়া উচিত যাতে মধ্যবিত্তের যে সীমিত সঞ্চয় সেটা থেকে যেন অতিরিক্ত কর দিতে না হয়। বিশ্লেষকরা বলছেন, সব মিলে চাপ আসবে কর্মসংস্থানে। কর্মহীন মধ্যবিত্তের জন্য সেই চাপ হবে আরো বেশি। তাই মধ্যবিত্ত শ্রেণীর সুরক্ষায় সুনির্দিষ্ট পদক্ষেপের প্রস্তাব বিশ্লেষকদের। যদি 1.5 কোটি লোকের জন্য 6 মাসের ব্যবস্থা করা হয় 3000 টাকা করে, একেবারে ন্যূনতম পরিমাণ, তাহলে খরচ পড়বে প্রায় 24 থেকে 25,000 কোটি টাকা। এই টাকাটা কিন্তু খুবই প্রয়োজন ছিল এই বছরের বাজেটে। একে আজাদ, ATN নিউজ, ঢাকা। কিন্তু আমরা যেটা দেখি, প্রস্তাবিত বাজেটে তথ্য প্রযুক্তি খাতের জন্য কোনো সুখবর নেই। সংশ্লিষ্টরা মনে করছেন, এ বাজেট পাশ হলে তথ্য প্রযুক্তি ব্যবহারে সাধারণ মানুষের ব্যয় আরও এক ধাপ বাড়বে। ইতোমধ্যে বৃহস্পতিবার মধ্যরাত থেকেই বাড়তি শুল্ক হার কেটে নিচ্ছে NBR। আপনার নাম, বয়স ও জেলার নাম বলে আপনার সমস্যার কথা বলবেন প্লিজ। করোনাকালে টেলিমেডিসিন সেবা সহ জীবন জীবিকার প্রায় প্রতিটি বিষয়ে মানুষকে নির্ভর হতে হচ্ছে ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবার উপর। অর্থমন্ত্রী নিজেও তার বাজেট বক্তৃতায় তথ্য প্রযুক্তিকে আরও কার্যকর করার উপর জোর দিয়েছেন। কোভিড-19 সংক্রমণ যাচাইয়ের জন্য একটি স্ক্রিনিং অ্যাপ ও জাতীয় কোভিড-19 ডিজিটাল সার্ভাইলেন্স সিস্টেম প্রস্তুত করা হয়েছে। কিন্তু সাধারণ মানুষ যে মাধ্যম ব্যবহার করে এই সেবাগুলো গ্রহণ করবেন,
সেই মোবাইল ফোনের ইন্টারনেট সহ সব ধরনের সেবার উপর সম্পূরক শুল্ক 10% থেকে বাড়িয়ে 15% নির্ধারণের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। এ সময় মোবাইল মাধ্যম হয়ে উঠেছে যোগাযোগের মূল চালিকা শক্তি এবং দেশকে ডিজিটাল ইকোনমির দিকে নিয়ে যাচ্ছে এই মোবাইল খাত। ঠিক এ সময়ে এ ধরনের করের বোঝা কোনোভাবেই দেশের অর্থনীতির জন্য মঙ্গলজনক হবে না এবং এটা দরিদ্র মানুষের জন্য অসহনীয় হয়ে পড়বে এবং ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের জন্য আমরা যে মোবাইল খাত যেটা চেষ্টা করে যাচ্ছি সেটার জন্য এটা অন্তরায় হয়ে উঠবে। শুধু তাই নয়, অর্থমন্ত্রীর প্রস্তাবে ভালো খবর নেই ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রেও। টেলিমেডিসিন ও করোনাকালের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ দ্রুতগতির ইন্টারনেট। ব্রডব্যান্ডের দাম কমাতে আইএসপি ব্যবসায়ীরা যে প্রস্তাব দিয়েছিলেন তা পূরণ হওয়া দূরে থাক, উল্টো দাম বাড়ছে ইন্টারনেট রাউটারের। বাজেট প্রস্তাবনা সরকারকে আইএসপি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্পেসিফিক 3টি প্রস্তাবনা দেওয়া হয়েছিল। বাজেট যেটা ঘোষণা করা হয়েছে সেখানে এর কোনোটারই প্রতিফলন দেখতে পাইনি। এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের আসলে ব্রডব্যান্ড ইন্টারনেটের মূল্য বাড়ানো ছাড়া আইএসপি মেম্বারদের আর কোনো গতি থাকবে না বলে আমি মনে করি। বাজেট ঘোষণার বহু আগেই তথ্য প্রযুক্তির ব্যবসায়ীদের 5টি সংগঠন এ খাতের জন্য থোক বরাদ্দের দাবি জানিয়েছিলেন। অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় সেই প্রত্যাশাও আলোর মুখ দেখেনি। আমাদের প্রস্তাবনায় 5,000 কোটি টাকার একটি তহবিল গঠন করতে বলেছিলাম, যেই তহবিল থেকে আইসিটি কোম্পানিগুলোকে সরল সুদে বিনা জামানতে 1 বছরের গ্রেস পিরিয়ড সহ লোন দেওয়া হবে। এছাড়া ডিজিটাল ট্রানজাকশন এবং ডিজিটাল কমার্সকে উৎসাহিত করার জন্য আমরা প্রস্তাব দিয়েছিলাম যে এগুলোকে করের আওতামুক্ত রাখা হোক। আমরা যদি ক্যাশলেস সোসাইটির দিকে এগোতে চাই, ডিজিটাল ট্রানজাকশন আমরা বাড়াতে চাই, তাহলে এই ধরনের ইনসেন্টিভ আমাদের প্রয়োজন রয়েছে। করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী প্রায় 1 লাখ কোটি টাকারও বেশি প্রণোদনার ঘোষণা দিয়েছেন। তবে ব্যাংক ঋণ প্রদানের নানা নিয়মের মারপ্যাচে তথ্য প্রযুক্তির ব্যবসায়ীরা সেই প্রণোদনার সুবিধা থেকেও বঞ্চিত। যথাযথ রাজস্ব আহরণের লক্ষ্যে সেলুলার ফোনের ন্যূনতম মূল্য নির্ধারণের প্রস্তাব করা হচ্ছে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। বাজেটের আরও প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। এবারে অন্যান্য সংবাদ। মধ্যপ্রাচ্যের দেশগুলো বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়াবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের উদ্দেশ্যে আজ এক ভিডিও বার্তায় তিনি আরও জানান, প্রবাসী বাংলাদেশিদের ফেরত না পাঠিয়ে তাদের কৃষি কাজে লাগাতে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জাইদ আল নাহিয়ানের সাথে আলাপ হয়েছে। উনি তার দেশ থেকে বিদেশি ফেরে যাওয়ার জন্য বলেছিলেন। আমি ওনাকে বললাম যে দেখেন, কিছুদিন পরে প্যান্ডেমিকের কারণে খাদ্যের ঘাটতি দেখা দেবে, দেখেন ওদের ওইদিকে কৃষি খাদ্যে কাজে লাগাতে পারেন কিনা। তিনি বললেন এটা খুবই ভালো, উত্তম প্রস্তাব এবং তিনি আমার সাথে এই নিয়ে কাজ করবেন। কালকে আমাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে সচিব সাহেব জানিয়েছেন যে এই কি গত 3 মাসে এপ্রিল, মে আর এখন পর্যন্ত তারা প্রায় 1,25,000 নতুন পাসপোর্ট প্রিন্ট করে দিয়ে পাঠিয়ে দিয়েছেন। ভিসা এক্সপায়ার এগুলো সম্পর্কে আমরা সবগুলো রাষ্ট্রের, মিডল ইস্ট রাষ্ট্রের সাথে আলাপ করেছি। তারা বলেছে তারা ভিসা এক্সটেন্ড করে দেবে এবং বিমানের টিকিট যদি কিনে থাকেন সেগুলো তারা অনার করবে। নিউজ এট 8 এর পর্যায়ে নিচ্ছে বাইজে স্টিল বিরতি, এরপর আরো জানিয়ে ফিরব। লকডাউনে রাজাবাজার নিত্যপণ্যের বাড়তি দাম আদায়ের অভিযোগ। দ্বিতীয় দফা করোনা সংক্রমণের শঙ্কায় বিশ্বব্যাপী শেয়ার বাজারে ধস। করোনায় সর্বোচ্চ 46 জনের মৃত্যু, আক্রান্ত 3,471। গতানুগতিক ও অবাস্তব বাজেট, বাস্তবায়নের সক্ষমতা নেই সিপিডি। অসঙ্গতিপূর্ণ মনে হলেও বাজেট বাস্তবায়ন সম্ভব, দাবি অর্থমন্ত্রীর। সঞ্চয় কর, বাজেটে উপেক্ষিত মধ্যবিত্তের স্বার্থ, বাড়বে তথ্য প্রযুক্তির খরচ। বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়াবে মধ্যপ্রাচ্যের দেশগুলো।
বিরতির পর স্বাগত জানাচ্ছি নিউজ এট 8-এ। এতক্ষণ প্রিমিয়ার সিমেন্টের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। লকডাউনে থাকা পূর্ব রাজাবাজারে নিত্যপণ্যের বাড়তি দাম নেওয়ার অভিযোগ করেছেন বাসিন্দারা। কয়েকটি অনলাইন প্রতিষ্ঠানের সাইনবোর্ডে সরবরাহ করা হচ্ছে এসব নিত্যপণ্য। লকডাউনের তৃতীয় দিনে এসেও নানা অজুহাতে ভেতরে ঢোকা ও বের হওয়ার চেষ্টা করছেন বাসিন্দারা। সহকর্মী ইমরান হোসেন সুমনের রিপোর্ট। করোনা সংক্রমণের রেড জোন পূর্ব রাজাবাজার। করোনাকালের 3 মাসেরও বেশি সময় পর এখানে চলছে পরীক্ষামূলক লকডাউন। এর তৃতীয় দিন ছিল শুক্রবার। তবে নানা কারণেই এই লকডাউন এলাকা থেকে বের হওয়া প্রবেশ থামছে না। আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও। লকডাউনের ফলে যে সমস্যার মুখোমুখি বাসিন্দারা তা হলো নিত্যপণ্য নিয়ে। যদিও প্রবেশে কড়াকড়ির কারণে বাসাবাড়িতে থাকাদের বক্তব্য জানা যায়নি, বাইরে থাকা স্বজনেরা সবজি, মাছ সহ অন্য জিনিস দিয়ে যাচ্ছেন প্রিয়জনদের। জানালেন বাইরের বাজারের চেয়ে অতিরিক্ত দাম আদায় করা হচ্ছে কিনা তা তারা বুঝতে পারছেন না। আমাদের যেটা দরকার, যে আম দরকার ছিল, তাই বাইরে থেকে নিয়ে আসছি। আমটা তো আর ভিতরে নাই, এমনি অন্য কিছু ভিতরে আছে। ব্যাংকের থাকলে লাভ হবে কি, এবার ফ্রি তো দিচ্ছে না। সেখানে কি দাম বেশি না কি আছে? দাম বেশি কম কি, আমরা তো জিজ্ঞাসা করতে পারি না, কারণ টাকা নেই। জিজ্ঞেস করে কি হবে? টাকা থাকলে তো মনে করেন 1 টাকার জিনিস 10 টাকাতে কিনে খেতে পারবো, টাকা না থাকলে খাবো কোথা থেকে? লকডাউনের পর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিত্যপণ্য সরবরাহের দায়িত্ব দিয়েছে কয়েকটি প্রতিষ্ঠানকে। তারা বাজার মূল্যের চেয়ে অতিরিক্ত দাম আদায় করছে কিনা তাও জানা নেই স্বেচ্ছাসেবকদের। এখানে অনলাইনের 3টা গাড়ি অলরেডি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে অনুমোদিত। 3টা গাড়ি 4টা গাড়ি আছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছু আছে। আমরা একেবারে বাজার মূল্যে দিচ্ছি। বাজারে যে মূল্যটা একদম সেই মূল্যটাতে আমরা দিচ্ছি। কিছু কিছু জায়গায় আমরা সেটা ফ্ল্যাট রেট করে দিয়েছি। পরিস্থিতি যেভাবে খারাপের দিকে যাচ্ছে তাতে সামাজিক দূরত্ব বজায় না রাখা কিংবা মাস্ক না পরলে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়তেই থাকবে। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা। প্রস্তাবিত বাজেটে এবারও কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। আগামী অর্থ বছরের 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত অপ্রদর্শিত অর্থ 10% কর দিয়ে বৈধ করে নিতে পারবেন কালো টাকার মালিকরা। করোনাকালে যখন নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে ব্যবসায়ী, চাকুরিজীবী, শ্রমিকদের কপালে চিন্তার ভাঁজ, তখন ফের সুযোগ কালো টাকাওয়ালাদের। করোনার ধাক্কা সামাল দিতে বাজারে টাকার প্রবাহ বাড়াতে অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এই সুযোগ রাখার পক্ষে। যে অমানিসার অন্ধকার আজ আমাদের চারপাশকে ঘিরে ধরেছে। অর্থমন্ত্রীর সাফ কথা, দেশের প্রচলিত আইনে যাই থাকুক, নতুন অর্থ বছরের প্রথম দিন থেকে পুরো অর্থ বছরে 10% কর গুনে নিজের অপ্রদর্শিত আয় বৈধ করা যাবে। গুনতে হবে না বাড়তি জরিমানাও। আয়কর অধ্যাদেশে আয়কর প্রণোদনা সংক্রান্ত 2টি ধারা সংযোজনের প্রস্তাব করা হচ্ছে। অপ্রদর্শিত জমি, ভবন, ফ্ল্যাট, সঞ্চয়পত্র, শেয়ার আর বন্ড কিংবা ব্যাংকে পড়ে থাকা নগদ অর্থ যা এতদিন অর্জিত হয়েছে কর ফাঁকি দিয়ে, তার উৎস জিজ্ঞেস করবে না রাজস্ব বোর্ড। শুধু তাই নয়, কালো টাকাওয়ালারা তাদের অর্থ জমি, আবাসন, সঞ্চয়, বন্ডে বিনিয়োগের সুযোগ পাচ্ছেন। চাইলে নগদ অর্থ বৈধ করে নেওয়া যাবে, সরাসরি বিনিয়োগ করা যাবে পুঁজিবাজারে। মাননীয় স্পিকার, তবে পরিসংখ্যান বলছে স্বাধীনতার পর থেকে 2016 পর্যন্ত নানা সময়ে এই সুযোগ রাখা হলেও এর ব্যবহার করে সাদা হয়েছে 13,372 কোটি কালো টাকা, আর এতে দেশের আয় 1,454 কোটি টাকা। আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং ও ভুয়া বিনিয়োগের মাধ্যমে অর্থ পাচার ও কর ফাঁকির প্রবণতা রোধকল্পে আয়কর অধ্যাদেশে একটি নতুন ধারা সংযোজন করা হবে। এদিকে এবারই প্রথম অর্থ পাচার ঠেকাতে আমদানি রপ্তানিতে দেওয়া তথ্য মিথ্যে প্রমাণ হলে বিনিয়োগের 50% অর্থ কর হিসেবে কেটে নেওয়া হবে ব্যবসায়ীদের পকেট থেকে। পরিসংখ্যান এও বলছে 10 বছরে দেশ থেকে অন্তত 5 লাখ কোটি টাকা পাচার হয়েছে। সাদাত হাবিব সেতু, এটিএন নিউজ, ঢাকা। 2020-21 অর্থ বছরে শিক্ষা খাতে বরাদ্দ কিছুটা বেড়েছে, তবে গতানুগতিক বরাদ্দে করোনাকালে শিক্ষা খাতের বাস্তবতার কোনো প্রতিফলন নেই। প্রাথমিক, মাধ্যমিক ও অন্যান্য শিক্ষা কার্যক্রমে অবকাঠামো উন্নয়ন ও আইসিটি সম্পৃক্তকরণ প্রাধান্য পেয়েছে। আরও জানাচ্ছেন সহকর্মী নাজিয়া আফরিন। বাজেট উপস্থাপন। 2020-21 প্রস্তাবিত জাতীয় বাজেটে শিক্ষা খাতে মোট 65,1391 কোটি টাকার বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি 2019-20 অর্থ বছরে যা ছিল 60,1114 কোটি টাকা। জি, মাননীয় অর্থমন্ত্রী, আপনি পেশ করুন। শতভাগ সাক্ষরতা লক্ষ্য অর্জন সহ অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্যপীড়িত এলাকায় স্কুল ফিডিং ও ইন্টারঅ্যাক্টিভ ক্লাসরুম তৈরির প্রতি বেশি জোর দেওয়া হয়েছে এবারের বাজেটেও। প্রাথমিক ও গণশিক্ষা খাতে বাজেট বরাদ্দ 24,940 কোটি টাকা, যা চলতি অর্থ বছরে ছিল 24,040 কোটি টাকা। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় রচিত
এই বাজেটের হাত ধরেই ইনশাল্লাহ আমরা শীঘ্রই পূর্বের উন্নয়নের ধারায় ফিরে যাব। বাজেট প্রস্তাবনায় বলা হয়েছে শিক্ষক ও শিক্ষা ব্যবস্থাপনায় জড়িত কর্মচারীদের আর্থিক সক্ষমতার বিষয় ও গবেষণাকে গুরুত্ব দেওয়া হয়েছে এবারের বাজেটে। যদিও বরাদ্দ ও প্রকল্পের তালিকায় অবকাঠামো উন্নয়ন, ল্যাব নির্মাণ ও যন্ত্রপাতি সরবরাহ ছাড়া আর কোনো বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা নেই। 2020-21 অর্থ বছরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা খাতে বরাদ্দের প্রস্তাব 33,117 কোটি টাকা, যা চলতি বছরে 29,624 কোটি টাকা। কারিগরি ও বৃত্তিমূলক এবং মাদ্রাসা শিক্ষা কার্যক্রমকে মূলধারা সমমানে আনতে, প্রযুক্তিগত দক্ষতা ও ইংরেজি শিক্ষায় উন্নত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি জোর দেওয়া হয়েছে। এবারে কারিগরি ও মাদ্রাসা খাতে বরাদ্দ 8,344 কোটি টাকা। 19-20 বাজেটে যা ছিল 7,450 কোটি টাকা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় মার্চের মাঝামাঝি থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় দেশের প্রায় 4 কোটি শিক্ষার্থীর শিক্ষাজীবন বাধার মুখে। এই দুঃসময়ে প্রান্তিক জনগোষ্ঠীর কথা মাথায় না রেখে সরকারের অনলাইন শিক্ষা কার্যক্রম অনেকটাই প্রশ্নবিদ্ধ। তার উপর করোনাকালে শিক্ষকদের পারিশ্রমিক ও শিক্ষার্থীদের বেতন ভাতা নিয়ে চলমান জটিলতার কোনো দিক নির্দেশনা নেই এবারের বাজেট প্রস্তাবনায়। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। বাজেট ঘোষণার আগেই আমদানি করা বিভিন্ন পণ্যের দাম বেড়েছে এক দফা। ফলে বাজেটে দাম বাড়লেও এখনও তার প্রভাব পড়েনি খুচরা বাজারে। বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী বছরের বাজেট ঘোষণা করা হয়। 5,68,000 কোটি টাকার এই বাজেটে বিভিন্ন পণ্যের দাম বাড়ার ঘোষণা আসে। তবে শুক্রবার বাজার ঘুরে দেখা যায় মাস দুয়েক আগে থেকেই বেশিরভাগ পণ্যের দাম বেড়েছে। যা বাড়ানোর আরো 15 দিন 20 দিন বা 1 মাস আগে এই পোর্টে ওই সময় দাম বাড়ায় দেওয়ার কারণে আগে বাড়ছে। আগে যেটা বেচতাম আমরা 3200, এখন আমি নিজে কিনছি 2850 টাকা, আমি 2900 বেচবো এরকম। এখন আমার মনে হয় না আহামরি বাজেটে এরকম প্রভাব পড়বে। বিশেষ করে যেগুলো ইনপুট হয় আমাদের, ওই সমস্ত মাল তো অলরেডি বেড়ে গেছে, এগুলো দাম কিছু আগে থেকেই বাড়তি আছে। তাই করোনাকালে নতুন করে পণ্যের দাম বেড়ে গেলে বিক্রি নিয়ে শঙ্কা প্রকাশ করছেন অনেক ব্যবসায়ী। সিরামিকের উপর যে বাজেট করছে আরেকটু আলোচনার হলে ভালো হয়। যে পরিমাণ বাড়াতে চাচ্ছে সেই পরিমাণ দেখা গেল আমাদের বাড়ালে কাস্টমার কিনবে কিনা, ব্যবসার উন্নতি হবে কিনা বা বেচা কেনা হবে কিনা সেটাও নির্ধারণ করতে হবে। করোনা মহামারীর এ সময়ে বাজারগুলোতে আগের দামেই বিক্রি হচ্ছে পিপিই, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার সহ স্বাস্থ্য সুরক্ষার নানা পণ্য। জানি কোম্পানি যে রেটে দেয় তখন ওই রেটে বেশি, কোম্পানি না কমালে তার আমরা কম বেচতে পারতেছি না। এছাড়া দাম বাড়ার তালিকায় আছে আমদানি করা স্মার্টফোন, বিদেশি মোটরসাইকেল, এসি, টেলিভিশন, ফ্রিজ, আমদানিকৃত খাদ্য সামগ্রী এবং গুঁড়ো দুধ সহ বিভিন্ন পণ্য। প্রতি বছরের মতো এবারও তামাক জাতীয় পণ্যের উপর কর বাড়ানোর প্রস্তাব করা হয়। বেড়েছে মোবাইল ফোনে কথা বলা, SMS ও ইন্টারনেটের ব্যবহারের ব্যয়। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা। করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কায় বিশ্বব্যাপী শেয়ার বাজারে ধস নেমেছে। মার্কিন অর্থনীতিকে পুনরুদ্ধারে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে বলে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সতর্ক করার পরই কমতে শুরু করে সে দেশের শেয়ার বাজারগুলোর সূচক। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পুঁজি বাজারে প্রধান কোম্পানির শেয়ারের দর গত কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি পড়ে যায়। লেনদেন শেষে ডাও জোন্স সূচক কমেছে 7%। জাপান, হংকং ও চীনের পুঁজি বাজারে আজ লেনদেনের শুরুতেই দর কমতে শুরু করে। গতকাল দরপতন দেখেছে ইউরোপের পুঁজি বাজারও। জার্মানি ও ফ্রান্সের প্রধান সূচক কমেছে 4% করে। যুক্তরাজ্যের পুঁজি বাজারের প্রধান সূচক FTSE 100 ও কমেছে 4%। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। বগুড়ায় বাড়ির 2 জাতের হাইব্রিড মরিচ চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। কৃষি অফিস জানায়, শীতকালীন মরিচের আবাদ বেশি হলেও জেলায় এবার প্রায় 3000 হেক্টর জমিতে কৃষকরা গ্রীষ্মকালীন জাতটি চাষ করেছেন। এর মধ্যে বেশি চাষ হয়েছে ধুনট, গাবতলী, সারিয়াকান্দি, শেরপুর ও শাহজাহানপুর উপজেলায়।
গত 1 মাস ধরে কৃষকরা কাঁচা মরিচ বিক্রি করছেন। যারা 6 মাস গাছ থেকে মরিচ তোলা যাবে, এতে খরচ বাদ দিয়ে বিঘা প্রতি প্রায় লাখ টাকা আয় করা সম্ভব। কৃষি কর্মকর্তারা জানান, সারা দেশেই বগুড়ার কাঁচা মরিচের বেশ চাহিদা রয়েছে। কৃষকরা প্রত্যাশা করছেন, করোনা পরিস্থিতির পর পরিবহন সংকট কেটে গেলে লাভ আরও বেশি হবে। দর্শক, নিউজ@8 এর পর্যায়ে আবারও সময় হলো বাইজেস্টিল বিরতি নেয়ার, এরপর আরও জানিয়ে ফিরব। করোনা আক্রান্তদের প্রতি খারাপ আচরণ, দিল্লিকে সুপ্রিম কোর্টের তিরস্কার। 17 জুন শুরু ইপিএল, মাস্ক পরার বিধানে শিথিলতা। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ@8 এ। এবারে দেশের বাইরের খবর। কোভিড-19 রোগীদের সঙ্গে পশুর চেয়েও খারাপ আচরণ করা হচ্ছে জানিয়ে দিল্লি সরকারকে তিরস্কার করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। শুক্রবার এক পর্যবেক্ষণে রাজধানী দিল্লির করোনা পরিস্থিতিকে ভয়ঙ্কর, আতঙ্কজনক ও করুণ বলেও উল্লেখ করেন ভারতের সর্বোচ্চ আদালত। পরীক্ষা কম হওয়ায় দিল্লি সরকারের কাছে জবাবও চাওয়া হয়েছে। চেন্নাই ও মুম্বাইতে প্রতিদিন 17,000 করে পরীক্ষা হলেও দিল্লিতে এই সংখ্যা 5,000-এ নেমেছে। দিল্লিতে করোনা রোগীর সংখ্যা 34,687, মারা গেছে 1,085 জন। মহামারী নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকারের নির্দেশ সঠিকভাবে অনুসরণ না করায়ও সমালোচনা করেছেন শীর্ষ আদালত। বলেছেন, হাসপাতালে শয্যা ফাঁকা থাকা সত্ত্বেও রোগীরা হয়রানির শিকার হচ্ছে। এদিকে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আশঙ্কা, যে হারে করোনার বিস্তার বাড়ছে তাতে জুলাইয়ের মধ্যে দিল্লিতে রোগীর সংখ্যা 5.5 লাখ ছাড়াবে। इन 5 लोगों की कमेटी ने विचार विमर्श। क्लेमन स्पोर्ट्स न्यूज। মাঠে থাকছে না কোনো বল বয়, থাকছে না মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতাও। এভাবেই 17 জুন থেকে শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। 17 জুন অ্যাস্টন ভিলা শেফিল্ড ইউনাইটেডের ম্যাচ দিয়ে ইংলিশ লিগ আবারও মাঠে গড়াচ্ছে। পুরো স্টেডিয়ামকে নিরাপদ রাখার ব্যবস্থা করেছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। স্টেডিয়ামে প্রবেশের পর খেলোয়াড় কিংবা কোচিং স্টাফের কারোরই মাস্ক পরার বাধ্যবাধকতা থাকছে না। শুধু তাই নয়, থাকছে না কোনো বল বয়ও। জীবাণুনাশক পদ্ধতি মেনে বল সরবরাহ করা হবে। খেলোয়াড়রা যেন মাঠের ভেতর থুতু না ফেলেন কিংবা নাক পরিষ্কার না করেন এবং গোল উদযাপনের সময় সামাজিক দূরত্ব না ভাঙেন, এই ব্যাপারে সচেতন করা হচ্ছে। মাঠে প্রবেশ ও বেরিয়ে যাওয়ার সময় খেলোয়াড়, কোচিং স্টাফ ও ম্যাচ অফিসিয়ালদের দেহের তাপমাত্রা পরীক্ষা করা হবে। দর্শক, শেষ করব নিউজ@8। তার আগে এক নজরে জানিয়ে দিচ্ছি প্রিমিয়ার সিমেন্টের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো। করোনায় সর্বোচ্চ 46 জনের মৃত্যু, আক্রান্ত 3,471। গতানুগতিক ও অবাস্তব বাজেট, বাস্তবায়নের সক্ষমতা নেই সিপিডি। অসঙ্গতিপূর্ণ মনে হলেও বাজেট বাস্তবায়ন সম্ভব, দাবি অর্থমন্ত্রী। সঞ্চয়ের কর, বাজেটে উপেক্ষিত মধ্যবিত্তের স্বার্থ, বাড়বে তথ্য প্রযুক্তির খরচ। বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়াবে মধ্যপ্রাচ্যের দেশগুলো। লকডাউনে রাজাবাজার, নিত্যপণ্যের বাড়তি দাম আদায়ের অভিযোগ। দ্বিতীয় দফা করোনা সংক্রমণের শঙ্কায় বিশ্বব্যাপী শেয়ার বাজারে ধস। করোনা আক্রান্তদের প্রতি খারাপ আচরণ, দিল্লিকে সুপ্রিম কোর্টের তিরস্কার। এবং 17 জুন শুরু ইপিএল, মাস্ক পরার বিধানে শিথিলতা। এই ছিল নিউজ@8।
সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START SPACE AN, পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ।